অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, তোমরা যতই নর্থ ইস্টকে আলাদা করার চেষ্টা করো, যতই চিকেন স্নেককে কেটে ফেলার একটা ব্যর্থ দাবি তোলো, তোমরা জানো না তোমাদের বাংলাদেশেও দুটি চিকেন স্নেক আছে। ইনপুট ফ্রম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। তার মানে কি হতে চলেছে? যে চট্টগ্রামের জন্য রাজনীতির বলি হতে হয়েছে শেখ হাসিনাকে, আজ সেই চট্টগ্রামই দোলা চলে। এবার চট্টগ্রাম বিদেশিদের হাতে তুলে দিতে চলেছে তারেক সরকার। বলা হচ্ছে যে ভারত এবার চট্টগ্রাম দখল করবে। এই কথাটা কি আদৌ সত্যি? সেই দিন আর বেশি দূরে নেই, তেমনটাই মনে করছে বাংলাদেশে থাকা এই মুহূর্তে তাদের প্রশাসন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসার পর এই আতঙ্ক তাদের আরও মনে গেড়ে বসেছে। তিস্তা জল চুক্তি যেটা চীনের সঙ্গে করে নিয়ে এসছেন খলিলুর রহমান ভারতকে চাপে রাখার জন্য, এত চাপ ভারতকে দিতে গিয়ে চট্টগ্রামের চাপ বাংলাদেশ কি ধরে রাখতে পারবে? এখন এই মুহূর্তে চট্টগ্রামের সাধারণ বাসিন্দারা তারা রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। চট্টগ্রাম 1947 সালে দেশ ভাগের সময় এই চট্টগ্রামও প্রায় ভারতের অংশ হয়ে গিয়েছিল। কেন? তার কারণ সেখানে 97% মানুষই ছিল অমুসলিম। বৌদ্ধ ছিল, হিন্দু ছিল এবং চাকমা, মারমা, বিভিন্ন আদিবাসী জনজাতি সেখানে বসবাস করত এবং এখনও করে। তারাই 1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষের সঙ্গে সেই রাঙামাটিতেও উত্তোলিত হয়েছিল ত্রিবর্ণ ভারতের তেরঙ্গা, ভারতের জাতীয় পতাকা। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় র্যাডক্লিফের কমিশন অনুযায়ী যে লাইন, যে সীমানা দাগ কাটা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে চট্টগ্রাম তৎকালীন পাকিস্তানের মানচিত্রেই ঢুকে গিয়েছিল। আর সেই সময়ে কোনো জড়াজড়ি ছিল না, আর সেই কারণেই ভারতের চট্টগ্রাম হতেও হয়নি। আর যদি হতো, আজ হয়তো ভারতের উত্তর পূর্বে, যাকে 7 সিস্টার্স বলা হয়, যে সমস্ত 7টা রাজ্যকে নিয়ে, সেখানে চট্টগ্রামও হতো আরও একটি রাজ্য, এবং নাম হয়তো পাল্টে যেত। তখন নর্থ ইস্টে ভারতের 7 সিস্টার্স আর বলা হতো না, বলা হতো 8 সিস্টার্স। কিন্তু আজ হঠাৎ এই কথা আপনাদের কেন বলছি? তার কারণ চট্টগ্রাম সেই থেকে বারবার হাত বদল হয়েছে। কেমন? পাকিস্তান থেকে 71-এ বাংলাদেশ হলো, পূর্ব পাকিস্তান থেকে, তাই চট্টগ্রাম বাংলাদেশের অংশীদার হয়ে গেল। তারপর বিভিন্ন, প্রায় কখনো চীন, আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্র চট্টগ্রামে তাদের নিজস্ব আধিপত্য বাড়ানোর জন্য বরাবর চেষ্টা করে গেছে। শেখ হাসিনা যতদিন বাংলাদেশের দায়িত্বে ছিলেন ততদিন পর্যন্ত মাথা গলাতে পারেনি কোনো দেশ। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চট্টগ্রামকে নিয়ে অনেক রকম চুক্তি সাইন হয়। শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্র, তাছাড়া আরও অনেকগুলি দেশ রয়েছে। আমি আপনাদের একটি এপিসোডে বুঝিয়েছি যে কতগুলো দেশের সঙ্গে চট্টগ্রাম নিয়ে চুক্তি অলরেডি হয়ে গিয়েছে, এবং ওই চট্টগ্রামের আশেপাশে বিশেষ করে বন্দর এলাকায় কোনো রকম জমায়েত, মিছিল, কোনো রকম বিক্ষোভ তারা করতে দেবে না বলে সরকারিভাবে নির্দেশ জারি করা হয়েছে এই তারেক রহমানের সরকার আসার পর থেকেও। আজ সেই চট্টগ্রাম আবারও উত্তাল কার হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি চীনের? সেই আধিপত্যবাদের একটা বিবাদ, একটা ঠান্ডা যুদ্ধ চট্টগ্রামকে ঘিরে আজও চলছে। আর তারই মাঝে এই চট্টগ্রামকেই ব্যবহার করে বাংলাদেশের প্রশাসন ভারতের উত্তর পূর্বে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে আজও মদত দিয়ে যাচ্ছে। আর সেই কারণেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, তোমরা যতই নর্থ ইস্টকে আলাদা করার চেষ্টা করো, যতই চিকেন স্নেককে কেটে ফেলার একটা ব্যর্থ দাবি তোলো, তোমরা জানো না তোমাদের বাংলাদেশেও দুটি চিকেন স্নেক আছে। আর যদি তলার চিকেন স্নেকটাকে আমি ধরি, একদম ত্রিপুরা সীমান্ত থেকে সামান্যটুকু বঙ্গোপসাগর পর্যন্ত, সামান্য একটুখানি, একদম এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে, এই যে সামান্যটুকু, এইটুকখানি, জাস্ট এটুকু সুতো দিয়ে কেটে দিলেই গল্প শেষ। আর তখন ভারতের 8ম
রাজ্য হিসেবে, উত্তর পূর্বের অষ্টম রাজ্য হিসেবে, 8 সিস্টার হিসেবে চট্টগ্রামকেও হয়তো গণ্য করা হতে পারে। সেই দিন আর বেশি দূরে নেই, তেমনটাই মনে করছে বাংলাদেশে থাকা এই মুহূর্তে তাদের প্রশাসন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসার পর এই আতঙ্ক তাদের আরও মনে গেড়ে বসেছে। আর সেই কারণে সেই চট্টগ্রামকে ঘিরে এই মুহূর্তে আবারও উত্তাল হয়ে উঠেছে। সরকার পক্ষ বলছে না এটা আমাদের দখলদারিতে থাকবে, আর বিরোধী পক্ষ এসে বলছে না এই জায়গা আমাদের দখলদারিতে থাকবে। এখন নিজেদের মধ্যেই ঝামেলা শুরু। পোস্টার নিয়ে এই গ্রাফিতি হয়েছিল না জুলাই মাসে, সেই গ্রাফিতি লেখা মুছে দেওয়ার জন্য এখন সরকারের সঙ্গে এনসিপির ছেলেদের, সেই সময় যারা বিপ্লব করেছিল আর কি, তাদের একটা হই হই রম রম ব্যাপার, বুঝতে পারছেন? হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। পুলিশ থেকে শুরু করে বিজেপি এবং সেখানকার স্থানীয় প্রশাসনের নিরাপত্তা বাহিনীরাও কিন্তু এই গণ্ডগোলে অংশীদার হয়ে গিয়েছে। আর কি হয়েছে? আর এসবের মাঝেই চট্টগ্রামকে নিয়ে নিখুঁত খেলা খেলছেন তারেক রহমান। আজ এই সমস্ত বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। ইদানিং আমি দেখছি অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আসছে যেখানে বলা হচ্ছে যে ভারত এবার চট্টগ্রাম দখল করবে। এই কথাটা কি আদৌ সত্যি? যদি না সত্যি হয়ে থাকে তাহলে এই ধরনের প্রশ্ন, এই ধরনের কথা কেন উঠে আসছে বারবার সোশ্যাল মিডিয়াতে, সেটাই আজ পর্যালোচনা করব। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, যে কথা আমি ইন্ট্রোতে বললাম, চট্টগ্রাম ইকুয়াল টু দ্য 8th সিস্টার অফ ইন্ডিয়া, একটা কোশ্চেন মার্ক দিয়ে আমি আজকের এপিসোড শুরু করছি। দেখুন, চট্টগ্রাম বরাবর কিন্তু একটা অমুসলিম এলাকা, সেখানে মুসলিম প্রায় 5 থেকে 10% রয়েছে। এখন সেখানে আরও অনেক বেশি হয়ে গেছে হয়তো, তার কারণ সেখানে যারা স্থায়ী বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, মারমা, চাকমা, যত রকম আদিবাসী সম্প্রদায়ের লোকজন সেখানে থাকে, হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে থাকে, তাদেরকে ইতিমধ্যে প্রায় স্বাধীনতা 47 সালের পর থেকে, 71 সালের পর থেকে ধীরে 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 তাদের উপর অত্যাচার করে করে তাদের ধর্মান্তরিত করে নেওয়া হয়েছে। আর তা নয়তো তারা যদি তাতে রাজি না হয় তাদেরকে প্রাণে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আর সেই কারণে এখন এই মুহূর্তে চট্টগ্রামের সাধারণ বাসিন্দারা তারা রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। আর এখানেই একটা সুযোগ খুঁজছে ভারত। দেখুন, হিউম্যান রাইটস ওয়াচ তারা ইদানিং একটি খবর করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি ওম্যান, গার্লস, মাইনরিটিস ফেস রাইজিং ভায়োলেন্স। মহিলা থেকে শুরু করে স্কুল গার্ল, একদম মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা, বিশেষ করে মাইনরিটিস যারা সংখ্যালঘু, তথাকথিত মুসলিম নয়, এমন মানুষদের তারা ভায়োলেন্সের মুখোমুখি হতে হচ্ছে বরাবর। কি বলছে? পুলিশ ডেটা শোস দ্যাট জেন্ডার বেসড ভায়োলেন্স ইনক্রিজড বিটুইন জানুয়ারি অ্যান্ড জুন 2025 when compared to the same time frame in 2024. Dr. Fauza Muslim, President of the Bangladesh Mohila Parishad Women's Council of Bangladesh or BMP, attributes this increase to a rise in activity and rhetoric by religious groups seeking to restrict women's free movement and participations in society. বলছে খুবই খারাপ হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশে মহিলাদের অবস্থা। আমি গত এপিসোডেই আপনাদের আমি দেখিয়েছিলাম যে একের পর এক হিন্দু মেয়েদের ওপর, স্কুল ছাত্রী তারা, কলেজ ছাত্রী তারা, তাদের ওপর অকথ্যভাবে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে অপকর্ম করা হচ্ছে। কারা করছে? কিছু র্যাডিক্যালস গ্রুপ, কিছু মৌলবাদী ভাবধারায় উদ্বুদ্ধ, জামাতে ইসলামের সঙ্গে যুক্ত এবং বিএনপির হয়ে দালালি করা কয়েকজন মানুষজন এই ধরনের কাজ প্রতিনিয়ত করে চলেছে। প্রশাসন ঠুটো জগন্নাথের মতন বসে রয়েছে। আর বাংলাদেশের রাজধানী ঢাকায় মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কি কারণে? নাকি ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসার পর নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এই কারণে। অথচ আমি আপনাদের তথ্য তুলে ধরে দেখিয়ে দিয়েছি বাংলাদেশে আজ থেকে নয়। দীপু দাসের কথা মনে আছে তো? চিন্ময় কৃষ্ণ দাসের কথা মনে আছে তো? তিনি এখনো জেলে।
এখনও জেলে, তার একটা করে জামিন হয়, আরও একটা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বাংলাদেশ। আর হিউম্যান রাইটস ওয়াচ সেইটাকেই তুলে ধরেছে, বলছে জুনের 2025 থেকে শুরু করে আপনি 2024 থেকে 2025 যদি তুলনা করা হয়েছে এখানে, সেখানে দেখা গেছে যে মহিলাদের ওপর বিশেষ করে তাদের ফ্রি মুভমেন্ট, স্বাধীনভাবে হাঁটা চলা এবং সোসাইটিতে, সমাজে তাদের যে কোনো কাজে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। আর এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। দেখুন, সেখানকার বিএমপি, ওমেন্স কাউন্সিল অফ বাংলাদেশের মহিলা পরিষদের প্রেসিডেন্ট ফৌজা মোসলেম, তিনি বলছেন, ইন মে 2025 হার্ডলাইন রিলিজিয়াস গ্রুপ protested in the interim government's efforts to improve gender equality and women's rights and demanded an end to activities they demand anti-Islamic। বলছে মহিলারা কেন সামাজিক কাজে অংশগ্রহণ করবে? এটা তো ইসলাম পরিপন্থী। বুঝতে পারছেন কিভাবে মহিলাদের সেখানে চেপে রাখা হয়? বলছে সিন্স দেন women and girls have experienced verbal, physical and digital abuse that further silence their ability to speak out for fear of violence। তারা কথা বলতে পারে না, তারা এই হিংসার কারণে তাদের ওপর ভার্বালি, ফিজিক্যালি এবং ডিজিটালিভাবে অ্যাবিউজ করা হয়। মুখে তো অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়, শারীরিকভাবেও তাদের শ্লীলতাহানি করা হয় যখন তখন। বিশেষ করে এই ঘটনাগুলো ম্যাক্সিমাম ঘটনা হয় কোথায় জানেন? পার্বত্য চট্টগ্রামে। তার কারণ সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। সেখানে আপনি যার সঙ্গে যা ইচ্ছা করতে পারেন, রাষ্ট্রও আপনাকে বাধা দেবে না, বরং রাষ্ট্রের সহকারী পুলিশ আপনাকে আরও ইন্ধন যোগাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি চালিয়ে যান, পাশে আমরা আছি। এরকম কত উদাহরণ আমি দেখিয়েছি, কত ছবি আমি আপনাদের দেখিয়েছি, যেখানে চট্টগ্রামে সাধারণ মানুষ কিচ্ছু না, তাদের অপরাধ শুধু তারা অমুসলিম, আর এই অপরাধে তাদের বাড়িতে ঢুকে ঢুকে গুলি করে দিয়ে আসা হয়। এই ছবি চট্টগ্রামে হামেশাই ঘটছে। তার কারণ সেখানে ওই একটাই কারণ বললাম, সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি, চাকমা, মারমা এদের সংখ্যা বেশি। দেখুন কি বলছে, ব্যালার্টস, blasphemy and blood, the rising persecution of religious minorities in South Asia। গোটা সাউথ এশিয়ার নাম খারাপ করছে বাংলাদেশ। কেন জানেন? এই চট্টগ্রামের জন্য। ভেতরে দুটো স্ট্যান্ডার আমি আপনাদের জন্য রেখেছি। বলছে দ্য হিন্দু মাইনরিটি ইন বাংলাদেশ হ্যাজ বিকাম পার্টিকুলারলি vulnerable during the current phase of political instability as political polarization increasingly translates into targeted violence. Public narratives that collectively associate Hindus with the previous political leadership have reinforced an atmosphere of suspicion in which peaceful gatherings have been met with repressions, religious leaders have been arrested on questionable charges, and entire minority neighborhoods have been targeted following political incidents. Religious identity has thus been transformed into the factor of political risk। দেখুন, সব ক্ষেত্রেই রাজনীতি, আর রাজনীতির কারণেই হিন্দুদের হাড়ি কাঠে তোলা হয় বারবার। তাদেরকে একটা টুলস বানিয়ে ফেলেছে এই মুহূর্তে। দেখুন, হতে পারে আপনি ভালো নেতা, বিশাল বড় নেতা, আপনার কথায় সমাজের মানুষ একত্রিত হয়। যেহেতু আপনি হিন্দু, তাই আপনার কথায় পাত্তা দেওয়া হবে না, রাষ্ট্র পাত্তা দেবে না আপনার কথায়, আপনাকে সাইড লাইন করে দেওয়া হবে। কি বলছে, যদি আপনি কয়েকজন মানুষকে নিয়ে পিসফুল, শান্তিপূর্ণ আপনি বিক্ষোভ দেখাতে যান, আপনাদের আদায় ছিনিয়ে আনার জন্য দাবি তোলেন, চট্টগ্রামে হয় এই ধরনের ঘটনা, ওপেন ফায়ারিং হয়, কোনো কথা শোনা হয় না, আপনাদের কোনো কথা শোনা হয় না। কি বলছে, কন্ডিশনস আর ইভেন মোর অ্যাকিউট ফর ইন্ডিজিনিয়াস অ্যান্ড নন মুসলিম পপুলেশনস ইন দ্য চট্টগ্রামস হিল ট্র্যাক্স। এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে চট্টগ্রাম হিল ট্র্যাক্সে। Their attempts to exercise the right to peaceful assembly have been met with lethal force by security forces. Protests
over serious crimes including sexual violence against minorities resulted in fatalities, while mass mobilizations followed attacks by illegal shelters, often with the tolerance or participation of state authorities. The destruction of homes and Buddhist temples illustrates how ethnic, religious and territorial tensions intersect, particularly during periods of electoral uncertainty. দেখুন, গোটা দেশে ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি, কিন্তু তারপরেও চট্টগ্রামে স্বাধীনতা ফিরে আসেনি। সেখানে যেমন চলছিল ঠিক তেমনটাই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল থেকে। আর সেখানে হিন্দুদের, সংখ্যালঘুদের কোনো গুরুত্ব ছিল না, আজও নেই। বলা হচ্ছে যে কোনো জায়গায় যেরকমভাবে আপনি ক্রাইম করে দিতে পারেন, তাদের ওপর সেক্সুয়াল ভায়োলেন্স করে দিতে পারেন, বিশেষ করে মাইনরিটিদের ওপর কোনো রেজাল্ট আসবে না, প্রশাসন আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আর এই একমাত্র চট্টগ্রাম, সেই চট্টগ্রামের জন্য গোটা বাংলাদেশ এবং সেই বাংলাদেশের জন্য গোটা দক্ষিণ এশিয়ার নাম বদনাম হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। এ তো দেখালাম আজ পর্যন্ত যা যা চট্টগ্রামে ঘটে চলেছে। এবার আপনাদের দেখাচ্ছি নতুন করে একটা উত্তেজনা শুরু হয়েছে চট্টগ্রামে। কি বলছে দ্য ডেইলি স্টার? এনসিপি বিএনপি অ্যাক্টিভিস্ট হোল্ড কাউন্টার প্রোটেস্ট ইন সিটিজি চিটাগং ওভার রিমুভাল অফ জুলাই গ্রাফিতি। কি হয়েছিল? জুলাই বিপ্লবের সময় কিছু গ্রাফিতি আঁকা হয়েছিল চট্টগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন দেওয়ালে, এলাকার বিভিন্ন দেওয়ালে, সেতুর দেওয়ালে, বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। এবার কি হয়েছে? সরকারিভাবে সেই গ্রাফিতিগুলোকে মুছে ফেলা হচ্ছে, সরকারকে বিএনপি। আর সেটারই প্রতিবাদ করতে এবার রাস্তায় নেমেছে এনসিপি। তারা রাস্তায় নামতেই লেগে যায় বিএনপি আর এনসিপির মধ্যে ঝামেলা, দুপক্ষের মধ্যে হাতাহাতি, পুলিশকে পর্যন্ত ময়দানে নামতে হয়। ঠিক আছে, দেখুন কি বলছে চট্টগ্রামের মেয়র। অ্যালিগেশনস অফ গ্রাফিতি রিমুভাল আর বেসলেস প্রপাগান্ডা। সিটিজি মেয়র তিনি বলছেন যে এটা একদমই বেসলেস প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যে গ্রাফিতি আমরা মুছে ফেলছি। আসলে আমরা গ্রাফিতি মুছছি না। আমাদের সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি বছর যেমন হয় প্রত্যেকটা দেওয়ালে রং করা হয়, সেরকমই রং করা হচ্ছে। এবার সেই দেওয়ালে জুলাইয়ের গ্রাফিতি ছিল, তাতে কি করা যেতে পারে? বুঝতে পারছেন? এই গল্পটা নিয়ে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই মারদাঙ্গা অবস্থা দেখুন। দেখলেন, এ তো গেল অন্দরমহলের খবর, এবার চট্টগ্রাম বিদেশিদের হাতে তুলে দিতে চলেছে তারেক সরকার। কিভাবে? দেখুন, এই একটা খবর বলছে বাংলাদেশ ওপেন্স পোর্টস টু ইউএস ওয়ারশিপ। ইউএস ওয়ারশিপের জন্য বাংলাদেশ তাদের পোর্ট উন্মুক্ত করে দিল। কিভাবে? ডিউরিং দ্য ভিজিট অফ ডেলিগেশন ফ্রম দ্য অফিস অফ দ্য ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফ ঢাকা অন May 5 to 7, 2026. The parties discussed implementation terms for the previously signed agreement on reciprocal trade ART। আগে যা বাণিজ্য চুক্তি হয়েছিল সেই চুক্তি এবার ত্বরান্বিত করো। কারা বলছে? ইদানিং 5 থেকে 6 মে 2026-এ কয়েকজন ইউএসের বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দল তারা ঢাকায় এসেছিল, এবং ঢাকায় এসে তারা এই কথা বলে গেছে যে সাইন হয়েছিল, যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি তো ওখানেই থেমে আছে মশাই, এবার সেটাকে ত্বরান্বিত করো। কি হয়েছিল চুক্তি? দেখুন, বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন এ পার্সোনাল লেটার টু প্রাইম মিনিস্টার তারেক রহমান লিঙ্কড ফার্দার ইকোনমিক preference to the completions of two defense agreements, the General Security of Military Information Agreement, যেটাকে শর্টে বলা হয় GSOMIA, and the Acquisition and Cross Servicing Agreement, যেটাকে শর্টে বলা হয় ACSA। এই দুটো এগ্রিমেন্ট এবার ত্বরান্বিত করতে হবে। কে বলেছেন? ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্পের কথা মতন সেদিকে এগোতে গেলে কি হতে চলেছে? বলছে দ্য সাইনিং অফ দ্য ACSA উড বি অ্যালাউ ইউএস ওয়ারশিপ অ্যান্ড এয়ারক্রাফট টু ইউজ বাংলাদেশ পোর্টস অ্যান্ড এয়ারফিল্ডস ফর মেনটেনেন্স, রিফিউলিং অ্যান্ড রিসাপ্লাই, ইনক্লুডিং স্ট্র্যাটেজিক হাবস ইন চিটাগং অ্যান্ড মাতারবাড়ি।
চট্টগ্রাম বন্দর এবং সেখানকার যে বিমান ঘাঁটিগুলো রয়েছে সেখানে ইউএসের ওয়ারশিপ নামবে, সেখানে তারা মেনটেনেন্স করবে, রিফিউলিং করবে, রিসাপ্লাই করবে, সেটাকে তারা একটা স্ট্র্যাটেজিক হাব বানাবে। কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাতে সম্মতিও দিয়ে দিয়েছেন তারেক রহমানের সরকার। বলছে কি, টুগেদার উইথ দ্য GSOMIA এগ্রিমেন্ট হুইচ প্রোভাইডস ফর ইন্টেলিজেন্স শেয়ারিং। এটা কি করবে এই এগ্রিমেন্টটা? GSOMIA, এই এগ্রিমেন্টের মাধ্যমে ইন্টেলিজেন্স শেয়ারিং হবে। মানে আমার এখানে যা যা তথ্য রয়েছে, গোপনীয় তথ্য, সেগুলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেব। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যা যা গোপনীয় তথ্য রয়েছে বাংলাদেশ সংক্রান্ত, তারা কি দেবে? মানে চুক্তিটা এমনটাই যে দিতে হবে, কিন্তু আমি প্রশ্ন করছি তারা কি আদৌ দেবে? দেখুন, দিস উড গিভ দ্য ইউনাইটেড স্টেটস এ কন্টিনিউস মনিটাইজিং জোন ওভার দ্য বে অফ বেঙ্গল অ্যাক্সেস রুটস ফ্রম চাইনিজ এনার্জি করিডোরস টু দ্য ইন্ডিয়ান ওশিয়ান। একই সঙ্গে ইন্ডিয়া এবং চায়নাকে তারা নজরদারি চালাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। কোথায়? চট্টগ্রামে বসে। সেই অ্যাক্সেস তো তারেক রহমানের সরকার দিয়ে দিয়েছে। মানে এর আগে তো ইউনূস পথ সুগম করে গিয়েছিল, আর তারেক রহমান এসে সেই পথেই হাঁটছেন। আচ্ছা, তারপর কি বলছে? ফর বাংলাদেশ ওপেনিং পোর্টস ফর দ্য পেন্টাগন ইজ দ্য প্রাইস ফর মেনটেনিং অ্যান্ড preferentials 90% tariff of textile and the duty-free regime which is critical for the country's economy during the crisis. এই মুহূর্তে চরম সংকটে রয়েছে বাংলাদেশ, সেটা বলার অপেক্ষা রাখে না। সেখানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পগুলিতে একদম লাইন দিয়ে রয়েছে গাড়ি নিয়ে সারি সারিভাবে, কিন্তু তারা পেট্রোল ডিজেল পাচ্ছেন না। এমন একটা জায়গায় যদি টেক্সটাইল বিজনেসে না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিজনেস হয় সেখানে 19% পর্যন্ত ছাড় পেতে পারে যদি পেন্টাগনকে বাংলাদেশ তাদের চট্টগ্রাম পোর্টটা দিয়ে দেয়, তাদেরকে ব্যবহার করার জন্য পুরোপুরি দিয়ে দেয়, তাহলে কি হবে? এই সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে। এবং এই যে বললাম, ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছে যদি আপনারা এইগুলো করেন তাহলে আমরা আরও ইকোনমিক প্রেফারেন্স দেব, আমরা অনেক আর্থিক সাহায্য তোমাদের করব। কি কারণে? চুক্তি কি? মানে তার জন্য কি করতে হবে বাংলাদেশকে? চট্টগ্রাম বন্দরকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে হবে। যে কাজ শুরু করে দিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই কাজই এসে এখন তারেক রহমানও করছেন। At the same time, the move would significantly shift Dhaka's geopolitical alignment as has the long relied with Chinese investment in port infrastructure and source around 17% of its offense from China. কিন্তু দেখুন, এখানে একটা বিশাল বড় কনফ্লিক্ট হচ্ছে যে ঢাকা চায়নার ওপর নির্ভরশীল, বিশেষ করে এই সামুদ্রিক এলাকাগুলিতে, বঙ্গোপসাগর এলাকাগুলিতে। আর যুদ্ধের জন্য যা অস্ত্র ব্যবহার করে বাংলাদেশ, কোনোদিনও যুদ্ধ করেনি বাদ দিন, কিন্তু যা অস্ত্র তিনি ব্যবহার করে বাংলাদেশ তার 70% তারা চায়না থেকে কেনে। শোনা যাচ্ছে আরও 20খানা J10CE কতগুলি 20টি কিনবে বাংলাদেশ চীনের কাছ থেকে, যার মূল্য $2.2 বিলিয়ন মার্কিন ডলার। এবার এই চুক্তিটা হতে চলেছে চীনের সঙ্গে, মানে হয়ে গেছে, রেডিও হচ্ছে মাল, এবার তারা পেয়ে যাবে। একদিকে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, আবার অন্যদিকে যুদ্ধের যে সামগ্রী তারা কিনছে চায়নার থেকে, বিশেষ কিছু 20খানা J10CE ফাইটার জেট, যেগুলি $2.2 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনবে। বুঝতে পারছেন? চায়নার কাছেও তারা ভালো হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও তারা ভালো হবে। আর এই দুদিকে ভালো হতে গিয়ে হাতছাড়া করে বসবে তারা চট্টগ্রামকে। না মার্কিন যুক্তরাষ্ট্র পাবে, না চীন পাবে, তাহলে কি পাবে? সেটাই আপনাদের বলবো। বলছে ফর চায়না দিস ডেভেলপমেন্ট উড আন্ডারমাইন ইটস ল্যান্ডস বাইপাসিং দ্য স্টেট অফ মালাক্কা স্ট্র্যাটেজি, বেজিং মাল্টিবিলিয়ন ডলার ইনভেস্টমেন্টস ইন দ্য চায়না মায়ানমার ইকোনমিক করিডর, যেটা বাংলাদেশের উপর দিয়েই গেছে, সিমেক অ্যান্ড অয়েল পাইপলাইন্স টু দ্য পোর্ট, মানে পাস দিয়ে গেছে, খাইপোকো উড লুজ ভ্যালু অ্যাজ সেফার রেয়ার ডিউ টু ইনক্রিজ ইউএস মনিটরিং অফ ম্যারিটাইম এক্সিট রুটস। চায়নার জন্য এটা খুব দুঃসংবাদ। যদি চট্টগ্রামে এই ধরনের তারা ওয়ারশিপ নামায়, তারা মার্কিন বিমান ঘাঁটি তৈরি করে, তাহলে চায়নার কাছেও এটা খুব মস্ত বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
তাহলে চায়না কি ছেড়ে দেবে বাংলাদেশকে? কি ভাবছেন খলিলুর রহমান দুদিন আগে চায়না ঘুরে এসছেন বলে তাকে কি 7 খুন মাফ করে দেবে? লালমনির হাটে তারা আবার নতুন করে যে উদ্যোগ নিয়েছে চিকেন স্নেককে চাপে রাখার জন্য, তিস্তা জল চুক্তি যেটা চীনের সঙ্গে করে নিয়ে এসছেন খলিলুর রহমান ভারতকে চাপে রাখার জন্য, এত চাপ ভারতকে দিতে গিয়ে চট্টগ্রামের চাপ বাংলাদেশ কি ধরে রাখতে পারবে? পারবে? কেন বলছি দেখুন, এত তো মাথা লাগাচ্ছে তারা, ভীষণ মাথা লাগাচ্ছে, ভাবছে আচ্ছা ভারতকে আমরা বিশাল টাইট দিয়ে দেবো এইসব করে। আদতে টাইট টাকাটা পড়ছে আপনি কি জানেন? খালি চিকেন স্নেক করেন, বাংলাদেশেও 2টো চিকেন স্নেক রয়েছে। এই দেখুন, এই একটা চিকেন স্নেক, এই একটা চিকেন স্নেক। ওই যে দেখালাম শুরুতেই একদম ছোট্ট করে সুতোর মতন কেটে দিলেই চট্টগ্রাম আলাদা, এদিকে ছোট্ট করে একটুখানি কেটে দিলেই রংপুর আলাদা। এই কথা হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেননি, তিনি বলেছিলেন ফর মোর ভালনারেবল হিমন্ত বিশ্ব শর্মা শেয়ার্স ম্যাপ অফ বাংলাদেশ টু চিকেন স্নেক। এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য, তিনি এই কথাই বলেছিলেন। কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সোর্সেস দ্য পোর্ট অফ চিটাগং হ্যাজ ইমার্জ অ্যাজ এ কি এরিয়াস অফ চায়না আমেরিকান স্ট্র্যাটেজিক কম্পিটিশন। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে চট্টগ্রাম হয়ে গেছে কি চীন বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি টুল, মানে চীনও চায় মার্কিন যুক্তরাষ্ট্রও চায়। আচ্ছা, রিপোর্টস অলসো হাইলাইট কনসার্ন ওভার আর্মস স্মাগলিং অ্যান্ড সিকিউরিটি অফ রিলিজিয়াস মাইনরিটিস ইন দিস রিজন। আর এইসব করতে গিয়ে সরকার পক্ষ এদিকেও খাবে ওদিকেও খাবে। অন্যদিকে দেখালাম এনসিপি এসে সরকারের সঙ্গে ঝামেলা জুড়ে দিয়েছে, না 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 আমরা এঁকেছিলাম গ্রাফিতি, আপনারা কেন মুছে দিচ্ছেন? সেখানেও একটা বড় সড়ো কূটনীতি রয়েছে এনসিপির, বুঝতে পারছেন? এই সবের মাঝে যখন স্মাগলিং বেড়ে যায় আর কি হয়, সেখানকার যারা মাইনরিটি রয়েছে সংখ্যালঘু তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, বুঝতে পারছেন? চট্টগ্রাম নিয়ে দড়ি টানাটানি চলছে, আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে ঘুম হারাম হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কি বলছে? আসাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অ্যান্ড সেভারাল আদার অফ ইন্ডিয়ান লিডার্স হ্যাভ রেফার্ড টু চিটাগং করিডর অ্যাজ বাংলাদেশ সেকেন্ড চিকেন স্নেক, এ ডেসক্রিপশনস ওয়াইডলি বিলিভড টু বি বেসড অন ইটস ইনপুটস ফ্রম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। এই কথা কি কে বলছে? ভারতীয় গোয়েন্দারা বলছে যে চিটাগং নিয়ে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিশাল দ্বন্দ্ব শুরু হয়েছে, আর এর মাঝে পড়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ঘুম হারাম হচ্ছে। আর সেখান থেকে যদি হিমন্ত বিশ্ব শর্মা সহ ভারতের কিছু লিডার নেতা তারা যদি এই চট্টগ্রাম করিডরকে বাংলাদেশের সেকেন্ড চিকেন স্নেক বলে, এই জায়গাটা যদি সেকেন্ড চিকেন স্নেক তারা বলে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই কথা তারা বলছে না, এই কথা যখন বলছে তখন এর ইনপুট রয়েছে ভারতীয় গোয়েন্দা দফতর থেকেই। সেটাই বলছে এখানে দেখুন যে ইনপুটস ফ্রম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। তার মানে কি হতে চলেছে দেখুন। চট্টগ্রাম কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত কথা চট্টগ্রামকে নিয়ে? তার কারণ চট্টগ্রাম বন্দর ও পার্বত্য চট্টগ্রাম সিএইচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। এদের অবস্থান, অর্থনৈতিক ভূমিকা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এগুলোকে আঞ্চলিক ও আন্তর্জাতিক খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এই মুহূর্তে। কৌশলগত গুরুত্ব কি? চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং দেশের অর্থনীতির গেটওয়ে। এই কারণেই কিন্তু 1947 সালে র্যাডক্লিফ কমিশন চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য সহমত হয়েছিল। কেন? তার কারণ বলছে পাশাপাশি 2টো বন্দর, কলকাতা বন্দর, চট্টগ্রাম বন্দর, দুটোই ভারতের যদি হয়ে যায় তাহলে পাকিস্তান কি পাবে? আচ্ছা ঠিক আছে, দয়া মায়া দেখিয়ে পাকিস্তানকে তাই চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু চট্টগ্রাম বন্দরকে নিয়ে তারা যা শুরু করেছে, এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাতে কতদিন আর সুরক্ষিত থাকবে বঙ্গোপসাগর, কতদিন নিরাপত্তা নিশ্চিত করা যাবে বঙ্গোপসাগরের, সেটা নিয়ে কিন্তু এখন বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় গোয়েন্দাদের মধ্যে। আর সেই কারণেই এই ধরনের ইনপুট আপনারা জানতে পাচ্ছেন, ছড়িয়ে পড়ছে, বিভিন্ন মিডিয়া এটা নিয়ে ভিডিও করছে, আর্টিকেল লিখছে। কি বলছে? অর্থনৈতিক গুরুত্ব কি? বাংলাদেশের 90% আমদানি রপ্তানি, বিশেষ করে পোশাক শিল্প এই বন্দর দিয়েই হয়। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত প্রাকৃতিক বন্দর, বঙ্গোপসাগরের ব্যস্ততম কন্টেনার পোর্টগুলোর একটি যেটা বিশ্বে প্রায় 58তম। ভূ রাজনৈতিক গুরুত্ব কি? ভারতের জন্য উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের জন্য সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হবে।
কলকাতা বন্দর দিয়ে বুঝতে পারছেন কতটা ঘুরে যেতে হয়। এই যে দেখুন ম্যাপটা, এই দেখুন কলকাতা বন্দর যদি এই জায়গাটা হয়, তাহলে কলকাতা বন্দরে যদি নর্থ ইস্টের জন্য কোনো জিনিসপত্র আসে, তাহলে সেই জিনিস নর্থ ইস্টে পৌঁছে দেওয়ার জন্য আবার সড়ক পথে কি এইভাবে যেতে হয়, তাই তো। আর যদি চট্টগ্রাম বন্দরটা ভারতের হয়ে যায় তখন কি হবে? তখন ডিরেক্ট আর কলকাতা বন্দরে আসবে না, চট্টগ্রাম বন্দরে নেওয়া হবে নর্থ ইস্টের জন্য যা সামগ্রী আসবে, তখন আরও সহজ হবে যাতায়াত। বোঝা গেল? তাই শিলিগুড়ি করিডর চিকেন স্নেক দিয়ে কলকাতা যাওয়ার চেয়ে চট্টগ্রাম অনেক কাছের এবং সস্তার রুট। ভারত ইতিমধ্যে ট্রানজিট সুবিধা নিচ্ছে কি দিয়ে? মৈত্রী সেতু দিয়ে। আচ্ছা, চীনের জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অংশ। চীন বন্দর আধুনিকীকরণ এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং অন্যান্য প্রকল্পে বিনিয়োগ করেছে। এটি চীনকে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের সুযোগ দেয়। মানে বুঝতে পারছেন, চট্টগ্রাম বন্দরে চীনেরও কিন্তু অনেক বিনিয়োগ রয়েছে। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বন্দর আধুনিকীকরণ এই সমস্ত ক্ষেত্রে তারাও কিন্তু বিনিয়োগ করছে। আর যুক্তরাষ্ট্র কী করছে? সাম্প্রতিককালে ACSA চুক্তি ও যৌথ মহড়ার মাধ্যমে লজিস্টিক অ্যাক্সেস চাইছে তারা। বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমাতে চাইছে তারা বলছে আমরা এবার এখানে আমাদের নিজস্ব বিমান ঘাঁটি তৈরি করব। এছাড়াও জাপান, রাশিয়া এছাড়াও অন্যান্য শক্তিরও আগ্রহ রয়েছে মাতারবাড়ি ডিপ সি পোর্ট এবং চট্টগ্রামকে ঘিরে। প্রায় প্রত্যেকটি দেশই চায় এই জায়গার আধিপত্য নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে। দেখুন, একদিকে যেমন বন্দর এলাকার গল্প বললাম, আরেকদিকে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের গল্প আপনাদের বলছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা, যা দেশের মোট আয়তনের প্রায় 10%। বলছে ভৌগোলিক গুরুত্ব, ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী চট্টগ্রাম, একদিকে যেমন মিজোরাম, একদিকে যেমন ত্রিপুরা, আর অন্যদিকে এদিকে মায়ানমার। বুঝতে পারছেন, এই দুটো রাজ্য এবং একটি দেশের সঙ্গে চট্টগ্রাম তাদের সীমানা শেয়ার করে। পাহাড়ি ভূখণ্ড বিদ্রোহীদের আশ্রয় দিতে পারে এবং সীমান্ত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। আপনি আগেই বললাম, ভারতের এই উত্তর পূর্ব এলাকাগুলিতে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে বাংলাদেশ সরকার মদত দেয় এই চট্টগ্রামকে ব্যবহার করেই। আচ্ছা, চট্টগ্রাম বন্দরের খুব কাছে, বন্দরের নিরাপত্তার জন্য CST স্থিতিশীলতা রাখা খুব জরুরি। এটা বাংলাদেশের জন্য খুব জরুরি। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি সরকার যে কাজ করছে, যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাতে এই অশান্ত চট্টগ্রাম আর বেশি দিন বাংলাদেশের সঙ্গে থাকবে কিনা সে নিয়ে আমার সন্দেহ প্রকাশ রয়েছে। দেখুন, এখানকার কিন্তু সম্পদ রয়েছে, কিছু প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস, তেল, বন, জলবিদ্যুৎ সম্ভাবনা। কাপ্তাই বাঁধের মতো প্রকল্প এখানে হয়েছে, যা যদিও বিতর্কিত। এবং ভারতের দৃষ্টিতে এই চট্টগ্রাম পর্বত অঞ্চল অস্থিরতা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে পারে। আবার স্থিতিশীলতা ভারতকে চট্টগ্রাম বন্দর ও করিডর সুবিধা দেয়। অন্যদিকে চীন ও মায়ানমার আরাকান আর্মি ও রোহিঙ্গা ইস্যুর সাথে যুক্ত হয়ে অস্থিরতা ছড়াতে পারে। আদিবাসী এবং বাঙালি সেটলার ইস্যু দীর্ঘদিনের সংঘাতের কারণ। 1970 থেকে 90-এর গেরিলা যুদ্ধ, 97-এর শান্তি চুক্তি, তাতেও কিচ্ছু হয়নি। আবার দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের জন্য রাজনীতির বলি হতে হয়েছে শেখ হাসিনাকে, আজ সেই চট্টগ্রামই দোলা চলে। সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর একই সঙ্গে বন্দর এলাকা বিক্রি হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আর চীন এটাকে বিআরআই বানানোর জন্য ব্যবহার করছে। আর অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টেও উঠে আসছে চট্টগ্রাম বাংলাদেশের সঙ্গে সুখে নেই। তাই যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠছে বলে আপনি দেখছেন, বিভিন্ন আর্টিকেলে উঠে আসছে বলে আপনি দেখছেন, তা একেবারেই কিন্তু নস্যাৎ করে দেওয়া যায় না। তার কারণ ভারত সেভাবে কোনো রকম সামরিক তৎপরতা দেখাবে না। যেভাবে বাংলাদেশ আমাদের নর্থ ইস্টকে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য চট্টগ্রামকে ব্যবহার করছে, ঠিক সেইভাবে আমরা চট্টগ্রামকে সামরিকভাবে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু কে বলতে পারে এই চট্টগ্রামের বাসিন্দারা হয়তো একদিন আসবে, তারা সেখানে আবার 1947 সালের মতন ভারতের জাতীয় পতাকায় উত্তোলন করবে নিজেরাই। তাদেরকে বাধা দেওয়ার মতন আর বাংলাদেশ প্রশাসনের ক্ষমতা থাকবে না। সেই দিন হয়তো আর বেশি দূরে নয়।
আমার যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।